শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা এখন মোটামুটিভাবে চূড়ান্ত ধরে নিচ্ছেন বেশিরভাগ মানুষ। বিএনপি যে এই সময়সীমা মেনে নিয়েছে সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। জামায়াতে ইসলামীও ওই বৈঠকের আগেই রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মতামত প্রদান করেছিল। অন্যান্য রাজনৈতিক দলও ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করেনি। জুলাই আগস্ট আন্দোলনের নেতাদের করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির বক্তব্য, সরকার শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার কার্যক্রম উল্লেখযোগ্য অগ্রগতি সাধন না করলে এবং রাষ্ট্র ও শাসন কাঠামোতে গুরুত্বপূর্ণ সংস্কার সাধন না করলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আর যদি সেটা করেন তাহলে নির্বাচন হতে পারে। কারো কারো অভিমত, এনসিপির এই শর্ত পূরণ করে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়, কারণ যেসব মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে সেগুলোর তদন্ত সমাপ্ত হতেই দীর্ঘ সময় লেগে যাবে। দ্বিতীয় কারণ, সরকার ও রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ সংস্কারের কোনো মাপকাঠি নির্ণয় না করায় সংস্কার প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারে সন্তুষ্টি অর্জন সম্ভব হবে কিনা সেটাও সন্দেহের বিষয়। সমালোচকদের কারো কারো মতে এইসব শর্ত দিয়ে তরুণরা আসলে নির্বাচন অনুষ্ঠানকে বিলম্বিত করতে চাইছেন, অর্থাৎ খুব সহসা জাতীয় নির্বাচনের বিপক্ষে তারা। দর্শক, আজকে এই বিষয়ে কথা বলতে চাই, তরুণরা কি ভাবছেন জাতীয় নির্বাচন নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি উপস্থিত রয়েছেন আমার সাথে রয়েছেন ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান, অধ্যাপক লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুবা জাবিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তরুণদের নিয়ে যেহেতু কথা হবে, আমার ধারণা স্যারও একমত হবে না। আমি ডাক্তার তাজনুবা জাবিন আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে কথাটি আমি শুরুতে বলছিলাম যে আপনারা যে শর্তগুলো আসলে দিয়েছেন, সেই শর্তগুলো ফেব্রুয়ারির মধ্যে পূরণ হবে সেটা আসলে খুবই কঠিন ব্যাপার, যেমন বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং একটা সংস্কার সম্পন্ন করা। আপনারা আসলে কি ভাবছেন, বা তরুণদের রাজনৈতিক দল আপনাদেরকে বলা হয় মোটা দাগে তরুণদের প্রতিনিধি, যদিও অন্যান্য রাজনৈতিক দল বলেন যে তরুণরা তাদেরকেও সাপোর্ট করেন, নির্বাচন কাছাকাছি হলে আসলে আপনাদের মতামত? যে দুটো শর্তের কথা, বিচার এবং সংস্কার, এটা ওই যে আপনি বলছিলেন লন্ডন বৈঠকের পরে যে বিবৃতি এসেছে ওখানেও কিন্তু উল্লেখ ছিল। এটা শুধুমাত্র এনসিপির আসলে এককভাবে শর্ত না, এটা সামগ্রিকভাবেই আমার কাছে মনে হয় যে এই তিনটা জিনিসই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সময়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে: সংস্কার, বিচার এবং নির্বাচন। সো নির্বাচনের তারিখটাই যেহেতু ওই বৈঠকে বেশি গুরুত্ব পেয়েছে, তখন ওই বৈঠকের প্রেক্ষিতে বিএনপিও তো অভ্যুত্থানের আসলে শক্তি, কিন্তু তারা তো আসলে নির্বাচনটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছেন। ওই বৈঠকটাতে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিকই হয়েছে বলে আমাদের কাছে একটা মনে হয়েছে, কিন্তু আপনি যদি আবার ওটার প্রেক্ষিতে কিন্তু আমরা বলেছিলাম যে সংস্কার এবং বিচারের একটা দৃশ্যমান যদি অগ্রগতি থাকে, যেটা ওই বিবৃতিতেও ছিল। কিন্তু আপনি যখন দেখবেন যে দ্বিতীয় দফার যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সর্বদলীয় রাজনৈতিক দলের যে দ্বিতীয় দফার বৈঠকটা শুরু হয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কনজিকিউটিভ 3 days, যে 3 দিন ধরে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, এবং এই সংস্কারের এই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে প্রত্যেকদিন এজেন্ডা ভিত্তিক কিন্তু আলোচনা হচ্ছে। এবং এটা আমার একটা ব্যক্তিগত পর্যবেক্ষণ, এখন কিন্তু সব দলকে অনেক আন্তরিক দেখাচ্ছে, এবং জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি আছেন প্রফেসর রিয়াজ আলী স্যার, উনিও বলেছেন যে আলোচনাগুলোতে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। আপনি জানেন ইতিমধ্যে 70 আর্টিকেলের দুটা, শুধু অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া কিন্তু তারা দলের পক্ষে সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন, এবং প্রধান বিচারপতি নিয়োগের যে একটা 95 আর্টিকেল এবং 48(3) এগুলো ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, আপার হাউসের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এবং পরের সপ্তাহে আবার তারা বসবেন। এই যে আমরা প্রক্রিয়াটা দেখছি, এটা কিন্তু খুব দ্রুততার সাথে আগাচ্ছে, এবং এগুলোর ভিত্তিতে যে জুলাই সনদ, সেটা কিন্তু প্রফেসর আলী রিয়াজ স্যার খুব স্পষ্টভাবে বলেছেন যে জুলাই মাসেই সম্ভব। এটা হচ্ছে সংস্কারের বিষয়, এবং আমি আশাবাদী যে এটা ফেব্রুয়ারির নির্বাচন, ফেব্রুয়ারি, এপ্রিল, ডিসেম্বর, জুনের 30 যখনই হোক, যে সময়সীমা একদম শুরু থেকে আমরা শুনছিলাম ডিসেম্বর থেকে জুন,
এটার আগে এটা হবে বলে আমার কাছে এটা আমার দৃঢ় এটা বিশ্বাস। হয়ে গেলে নির্বাচন হলে আপনাদের কোনো না, অসুবিধা নেই? নির্বাচনের তারিখ নিয়ে আমাদের শুরু থেকেই কোনো আসলে আপত্তি ছিল না। আমরা কিন্তু অন্তর্বর্তী সরকার যে শুরুতে যে সময়সীমাটা উল্লেখ করেছিলেন এটার সাথে আমরা কিন্তু একমত পোষণ করেছি। সো এই জিনিসগুলো যদি আপনার ফেব্রুয়ারি কেন, এগুলো যদি সব পক্ষে সদিচ্ছা থাকে, এবং যেটা আমার কাছে মনে হচ্ছে যে এখন আছে, কারণ তাদের আলোচনা এবং আলোচনার পর প্রেস ব্রিফিংগুলো যদি আপনি শোনেন, আমার কাছে কিন্তু মনে হয় যে অনেক বেশি ইতিবাচক লাগছে। এটা আমার পার্সোনাল অবজারভেশন। সো এটাতে যদি একমত হয় তাহলে কিন্তু নির্বাচনটা সম্ভব। মতিনুর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই। জুলাই আগস্ট অভ্যুত্থান যখন হয় তখন কিন্তু মানে এই স্লোগান কখনোই আসেনি যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই। তবে অফকোর্স সবকিছুর পরে তো জনগণ তাদের অংশীদারিত্ব যখন রাষ্ট্রে রাখতে চাইবে তখন একটা সুষ্ঠু নির্বাচন আমাদের লাগবে। আপনার কি মনে হয় আসলে যে বড় দলগুলো রয়েছে, বিশেষ করে যদি আমি বিএনপির নামে বলি, তারা বিচার কিংবা সংস্কার সবকিছুর ব্যাপারে খুব কম কথা বলেন, নির্বাচনের ব্যাপারে ধরেন 95 বললে ওই ব্যাপারে হয়তো 5% বলেন, কিন্তু তারা ওইটার সাথে একমত। আবার তরুণরা যারা আছেন তারা হয়তো নির্বাচনকে ওই কম অংশে রাখেন এবং সংস্কার বিচার এই সব কিছুকে অনেক বেশি রাখেন। আপনার কি মনে হয় এখানে একটা মানে টানাপোড়েন কাজ করছে কি, নাকি আসলে আমরা একই কথা বলি ভিন্ন সুরে? 5 অগাস্টের পরে কিন্তু স্ব রাজনৈতিক দলের এক একটি ইডিওলজি আছে, এবং সেই ইডিওলজিকে কেন্দ্র করে আপনি যদি 5 অগাস্ট পর্যন্ত দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে জায়গাটা, যে ভূমিকাটা, আর এরপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি এরপরে যে বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা এনসিপি। তো এনসিপি যে গঠিত হবে এটা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে এজেন্ডাই ছিল না। কিন্তু তো যেহেতু ছিল না, পরবর্তীতে পরিবেশ পরিস্থিতির তারা মনে করেছে যে ইয়াং একটা গ্রুপ তারা রাজনৈতিক দল গঠন করবেন এবং তারা রাজনীতি করবেন, এটি কিন্তু একটা আশার আলো। এখন বিএনপি শুধুমাত্র এই জায়গাতে যে নির্বাচনের কথা বলছে, সংস্কার এবং বিচারের কথা বলছে না, এই কথাটা আমি একমত হতে পারছি না। কি কারণে আমিও একমত না, কি কারণে আমি বলি সেটা হচ্ছে যে আপনি দেখবেন 10 ফেব্রুয়ারি লিখিতভাবে বিএনপি কিন্তু বিচারের ব্যাপারে মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিয়েছে ডকুমেন্ট। এবং আপনি জানবেন যে বিগত 17 বছরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হচ্ছে এই রাজনৈতিক দলটি, একেবারে শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে, এবং সাধারণ মানুষের বাড়িতে ঘুমাতে পারে নাই। তো সুতরাং তারা তো বিচার চাইবে, এটা তো খুবই স্বাভাবিক কথা। এক আর সংস্কার যেটা সেটি হচ্ছে সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চলমান একটা প্রক্রিয়া। বিএনপি কিন্তু শুরু থেকেই নির্বাচনের ব্যাপারে কিন্তু সোচ্চার ছিল, কারণ নির্বাচন গণতন্ত্রের অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। কিন্তু শুধু নির্বাচনের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু বিএনপি তেমন সফলতা দেখাতে পারেনি। আচ্ছা, সফলতা আমি বলছি সফলতা দেখাতে পারে নাই, এটা যেরকম বলছেন, আমি যদি মনে করি যে ওই ধারাবাহিকতাই 5 অগাস্টে ঘটেছে, কারণ রাজনীতির মাঠে তো বিএনপি সচল ছিল, এবং আপনারা দেখেছেন এর আগে বিএনপি বিভাগীয় পর্যায়ে যে সম্মেলনগুলো করেছে এবং অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও সেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে, যদিও সেখানে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যারিয়ার তৈরি করা হয়েছে। এই জায়গাগুলোতে যে বিএনপি সহ অন্যান্য অপরাপর রাজনৈতিক দল তারা কিন্তু তাদের নিজস্ব ব্যানারের আন্দোলনে আসে নাই, কারণ তারা বলেছে যে যদি পলিটিক্যাল ব্যানার ইউজ করা হয় তাহলে এটাকে অনেকভাবে মানে আপনার নেগেটিভলি প্রচার হবে। তারা সমস্ত কর্মী এবং তাদের সমর্থকদেরকে এই আন্দোলনে কিন্তু সরাসরি সম্পৃক্ত করেছে, কিন্তু কোনো ব্যানার ছাড়া। ব্যানারটা ছিল কি একটা অরাজনৈতিক, সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের বিষয়। আমি সে কারণে মনে করি যে ওই জায়গাতে যেরকম ঐক্যমতে আমরা ছিলাম, 5 তারিখের পরে আসলে ওই ঐক্যমতের জায়গাটা প্রথম পর্যায়ে মানে কিছুটা ব্যর্থ না হলো, পরবর্তীতে হয়েছে। কি কারণে? কারণ এক একটি রাজনৈতিক দলের তার নিজস্ব একটা কৌশল থাকবে, নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকবে, তার নিজস্ব একটা ডিমান্ড থাকবে, এবং সেটি যেন আমি মনে করি যে সেটার জন্য জনগণের প্রত্যাশার সাথে কখনোই মানে আপনার সাংঘর্ষিক না হয়। তাজনুভা জামিন, আপনার কাছে জানতে চাচ্ছি, সব কঠিন কথা মানে বিচার, সংস্কার, নির্বাচন, এর বাইরেও একটা কথা প্রচলিত আছে যে এখন আপনারাই আসলে ক্ষমতায় আছেন, তরুণরা যারা এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আপনারা এই সময় আখের গোছাচ্ছেন।
আপনাদের কথায় সরকার চলে এবং নানা উদাহরণও টানা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা কিভাবে টর্চার সেল বানিয়েছেন সেটা আমরা দেখেছি। তরুণ উপদেষ্টাদের এপিএস কিভাবে শত কোটি টাকা বানিয়েছেন এবং অনেকেই বলেন যে তাদের তো 15 বছর লেগেছে, ওদের আসলে 15 বছরের দরকার নেই, 1 বছর 1.5 বছর 2 বছরই যথেষ্ট। সো এই জন্যই নাকি আপনারা একটু নির্বাচন পেছাতে চান। আবার এই কথাও আছে যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায় কারণ তারা মোটামুটি শিওর যে তারা ক্ষমতায় যাবেন এবং তারা আবার দখলদারি করবেন। এ বিষয়ে কি বলবেন? দীর্ঘদিন ধরে বাংলাদেশের এক ধরনের স্বৈর শাসকের একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে দীর্ঘদিন, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু ইটে ইটে এই স্বৈরতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিটা চলে গেছে। এখন এনসিপি বলেন বা নতুন ছাত্র জনতা যারাই বলেন, যারা এখন প্রাসঙ্গিক, এদের জন্ম বা এই রাজনৈতিক দলের জন্মটা একটা গণ অভ্যুত্থানের পরে এবং এই রাজনৈতিক সংস্কৃতিটার মধ্যে। তো দেখা যায় যে এইটা একটা বেশ বড় একটা চ্যালেঞ্জ যে এই সংস্কৃতির সাথে কিভাবে খাপ খাওয়াবে। প্রথমত সবাই প্রত্যাশা করে আমাদের হাত ধরে বা নতুনদের হাত ধরে এই পরিবর্তনটা আসবে, যেটা খুবই চ্যালেঞ্জিং এবং কষ্টের, এবং আমরা মনে করি যে হ্যাঁ এটা আমাদেরই দায়িত্ব। সো পুরনো সংস্কৃতির সাথে যখন আপনার মিশে যাওয়া হয় বা তাদেরকে যখন ট্রিট করা হয়, তখন কিন্তু এই খণ্ড খণ্ড অভিযোগগুলা আসে, যেটা আপনার অ্যাড্রেস করা ছাড়া আসলে কিন্তু আমাদের কোনো আর দ্বিতীয় পথ নাই। যেটাতে ভুল হবে, যেটাতে দোষ থাকবে, সেটা অবশ্যই অ্যাড্রেস করা হবে। কারণ আপনি দেখেন আমাদের এনসিপির মধ্যে কিন্তু যখন থেকে শৃঙ্খলা কমিটি হয়েছে, প্রত্যেকটা সমস্যা, ইভেন কমিটিতে থাকার জন্য যদি কেউ বাণিজ্য করে, কমিটি বাণিজ্য বা ওরকম, ওগুলোও কিন্তু অ্যাড্রেস হয় খুব, যেগুলো মিডিয়াতে আসে না এরকম সমস্যাও অ্যাড্রেস হয়। আর যেসব প্রত্যেকটা বড় বড় সমস্যা যেগুলো হচ্ছে, যেগুলো মিডিয়াতে আসছে সেগুলোতে অ্যাড্রেস হচ্ছে, যেগুলো আসছে না সেগুলোও অ্যাড্রেস হচ্ছে। সো আমি বলবো যে এরকম একটা সংস্কৃতিতে জন্ম নিয়ে এই ধরনের দখলদারিত্ব, পেশি শক্তি প্রদর্শনী, তারপর মনন বাণিজ্য, চাঁদাবাজি, এরকম টেন্ডারবাজি, এরকম একটা কালচারের, রাজনৈতিক কালচারের মধ্যে থেকে যুদ্ধ করে নিজেকে শুদ্ধ না, টালমাটাল না, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। এটা একদিকে পরিবর্তন করতে হবে, আরেকদিকে পুরনো সেটআপের সাথে যুদ্ধ করতে হবে। সো এই করতে করতেই আগাতে হবে, এটা মানতে হবে। সো আর একজন দুইজনের সমস্যাকে, যে আমি টর্চার সেলের ঘটনাটা পুরাটা পড়িনি, কিন্তু প্রত্যেকটা ঘটনাকে যদি আপনি দলের হয়ে যান, কারণ দল রাজনৈতিক দল যখন, আপনাকে তো সেগুলোর দায় নিতেই হবে। কারণ ধরেন শেখ হাসিনা যে অর্ডার দিয়েছে সেটার পুরো দায় তা আওয়ামী লীগ নিচ্ছে এখন, তাই না? কিন্তু যেগুলো ভুল, যেগুলো আমি আপনাকে কি বলবো, এটা একটা অন্যতম বিভীষিকাময় একটা অভিজ্ঞতা, যে ধরনের সাইবার আসলে আক্রমণ চলে আমাদের প্রত্যেকটা সদস্যকে একজন একজন করে। সো এগুলোতে কিন্তু সামাল দিতে, এবং এগুলো আমি মনে করি পুরনো বন্দোবস্তের একটা পার্ট। সো এগুলোকে সামাল দিতে, এগুলো যে সত্য না এটা প্রমাণ করতে, এটা দাখিল করতে, এটা স্টাবলিশ করতেও কিন্তু ব্যাপারটা সময় লাগে বা জনগণের কাছে পৌঁছাতে সময় লাগে একটা নতুন দল হিসেবে। তো সেই জন্য আমি বলবো যে একজন দুজন, আমি মনে করি যে আমি দীপ্তি, এটা একটা দৃঢ় বিশ্বাস যে জনগণ না এটা রিলেট করতে পারে। কারণ মানুষ রাজনীতি বোঝে, মানুষ দেশ বোঝে, রাষ্ট্র বোঝে, সব কিছুই বোঝে। তারাও এই ব্যাপারটা বোঝে যে একজন দুইজন বা অল্প কতিপয়ের দোষ কিন্তু পুরো দল দায় নিচ্ছে বা এটা সমাধান করছে, কিন্তু সবাই এরকম না বা দলটা এরকম না। এবং দলের চরিত্রটা বের হয়ে আসতে আপনি দেখেন এই যে সংস্কার প্রস্তাবগুলোতে আমরা কেন অনড়, বা আমরা কেন এই তিনটার মধ্যে সংস্কারকে আগে যাচ্ছি, কারণ আমরা চাচ্ছি বাংলাদেশে স্বৈরতন্ত্র থেকে যে গণতন্ত্রের যে পথটা, এটা স্টাবলিশ হোক। এবার স্যার যে কথাটা বললেন, তত্ত্বাবধায়ক সরকার যে আমরা কিন্তু বা নির্বাচিত সরকার এসে যে সব সংস্কার করবে এরকম কিন্তু বিগত দিনে রক্তপাতের পর, 90-এর গণ অভ্যুত্থানের পর, স্বৈরাচার পতনের পর কিন্তু মানুষ বিশ্বাস করেছিল। 3 জোট কিন্তু তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব দিয়েছিল। নির্বাচিত সরকার এসে কিন্তু সেটা করেনি, আমরা দেখেছি। পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা, এটাকে ম্যানিপুলেট করার জন্য কিন্তু সংবিধান সংশোধন হয়েছে, এবং যারই পরিপ্রেক্ষিতে 111-এর ভিকটিম যারা হোক, 111-এর দায়ও কিন্তু এই
এদের ব্যর্থতার কারণে বা এটা ধারাবাহিকতায়। সো আমরা চাই যে আমরা নতুন হতে পারি, কিন্তু আমাদের তো এই পুরনো ইতিহাসগুলো একদম দগদগে পরিষ্কার আমাদের সামনে যে কেন হয় নাই। সো এটা আমরা পরিবর্তন চাই। এই প্রশ্নটা নিয়ে আমি একটু স্যারের কাছে আসতে চাই। স্যার, আমাদের তো আসলে হতাশার ইতিহাস আছে যে আমাদের আশা পূরণ হয়নি নির্বাচিত সরকারের মাধ্যমে। এখন আমরা সুন্দর করে বললাম যে নির্বাচিত সরকার আসবে এবং তাদের ম্যান্ডেট থাকবে সংস্কারের জন্য। তরুণরা কি একটু ভয় পায়? আপনার কি মনে হয় যে এরপরে যে সরকার আসবে? এখানে আমি জাবিনের এই কথা থেকেই আসি। দেখুন, নতুনরা যখন রাজনৈতিক দল গঠন করলো, নতুনদের প্রতি কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের আপন মানুষের একটি অন্য রকমের প্রত্যাশা ছিল, এবং সেই প্রত্যাশার জায়গায় আমি একজন শিক্ষক হিসেবে, একজন নাগরিক হিসেবে আমারও প্রত্যাশা ছিল যে ভালো কিছু আমরা সামনে দেখব। যেটা জাবিন বলেন, অল্প কিছু মানুষের, আমার মনে হয় যে এনসিপি এমন কোনো বড় অবয়বে এখন পর্যন্ত যায় নাই। সেখানে যদি অল্প কিছু মানুষের, যে সাধারণ মানুষের প্রত্যাশার সাথে যদি গরমিল হয়, তাহলে মানুষ হতাশ হয়। আমি একজন হতাশ হই। কিন্তু বড় রাজনৈতিক দল, সেখানে যাদের দীর্ঘদিনের একটি অভিজ্ঞতা, সেখানে সফলতা ব্যর্থতা থাকতে পারে, থাকাটা স্বাভাবিক, এবং ইরোর এবং ট্রায়ালের মধ্যেই কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হই। সেখানেও যদি আপনার ভুল ত্রুটি থাকে, সেটিকে নিয়ে যেভাবে বড় করে ফলো করে প্রচার করা হচ্ছে বা যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে, সেটাও কিন্তু খুব বেশি প্রত্যাশিত। জাতীয় ঐক্যের ক্ষেত্রে বড় ধরনের একটা ব্যত্যয় তৈরি হয়। আমরা তো আসলে জাতীয় ঐক্যটা চাই, বাংলাদেশকে আফল করতে চাই, বাংলাদেশকে আমরা আসলে সামনে রাখতে চাই। আপনি দেখবেন যে এখানে সংস্কারের যে কথাটা আসছে যে অতীতে হয় নাই, দেখুন অতীতে সব সরকারি সংস্কার ছিল না। কারণ আমি এটুকু বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সময় আমরা ছাত্র, হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘ 9টা বছর ছিলেন, আপনি বলতে পারেন 3 জোটের রূপরেখা অনুযায়ী সব কিছু হয় নাই, এবং সেখানে কিছু রাজনৈতিক দলের ব্যর্থতা রয়েছে, কিন্তু সফলতা হচ্ছে 1991-এ যে নির্বাচনটি হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিরল এবং সবচেয়ে মানে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এরকম যে এরকম একটি পরিস্থিতি তো 2023 সালে তো আর নিশ্চয়ই শেখ হাসিনা পদত্যাগ করে নাই বা বৈষম্য আন্দোলন শুরু হয় না তখন, কিন্তু 23 সালে তো বিএনপি একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল তো এরকম একটা সংস্কার প্রস্তাব দেয় নাই, যেখানে 70-র অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে তারা উত্থাপন করেছেন, তারা রাষ্ট্র ক্ষমতার ভারসাম্যের কথা বলেছেন, এবং আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু সেখানে আছে, রিকনসিলিয়েশনের কথা বলেছেন। আমি এই জায়গাতে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে দেখুন, আমাদের ভুল ভ্রান্তি নিয়েই সামনের দিকে অগ্রসর হওয়া, যেগুলো পরবর্তীতে হয়তো আমরা একটা কাঠামোর মধ্যে যাব। আপনি লক্ষ্য করবেন দীপ্তি, সেটি হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিশেষ করে এখানে কিন্তু প্রতিষ্ঠানকে শক্তিশালী করে তারপরে আমরা ভালো একটা জায়গায় গিয়েছি। এটি যতটা না হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে আপনি দেখবেন যে যারা মানে একেবারে স্টেটসম্যান, তাদের যে ক্যারেক্টার এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রকে ওন করার যে দৃষ্টিভঙ্গি, রাষ্ট্র একটা দেশের প্রতি দেশপ্রেমিক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আপনি রাষ্ট্রটা পরিচালনা করবেন, তখন অটোমেটিক্যালি সিস্টেম কিন্তু ডেভেলপড হয়েছে, এবং সেটি আমরা দেখেছি। আমি এখানে উল্লেখ করতেই চাই, দেখুন 1975 সালের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো রাষ্ট্র ক্ষমতায় নিজে থেকে আসেন নাই, ওনাকে সিপাহীরা কিন্তু অবরুদ্ধ থেকে মুক্ত করে তাকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করেছিলেন। এবং এক মিষ্টি সরকার কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। তার ফলে কি হচ্ছে, একজন সামরিক বাহিনীর কর্মকর্তা কি হয়েছে, আপনি 3 বছর 3.5 বছর বাংলাদেশকে তো একটা আলোকিত জায়গায় উনি নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেখানে সফলতা যেরকম আছে, কিছু ব্যর্থতাও থাকতে পারে। এখন সেটিকে যদি আপনি মনে করেন যে আমরা পুরোটাই স্বৈর শাসকের মধ্যে ছিলাম, এই কথার সাথে আমি একমত নই। এখানে গণতান্ত্রিক যাত্রাও শুরু হয়েছে, এবং সেই গণতান্ত্রিক যাত্রা মাঝে মধ্যে হোঁচট খেয়েছে, এবং কখনো কখনো বড় ধরনের হোঁচট খেয়েছে, যেটা বিগত 17 বছরে একটা বড় একটা ভেকুয়ামের মধ্যে আমরা ছিলাম। ফলে আপনি দেখবেন নির্বাচিত সরকার, দায় এবং দায়িত্ব যেটি আসেন পার্লামেন্টে বা পার্লামেন্ট শাসিত সরকার ব্যবস্থায়, সেখানে কিন্তু আমার একটা জবাবদিহিতার জায়গা থাকে। হয়তো সরকার সেই জবাবদিহিতার জায়গায় পরিপূর্ণভাবে রেসপন্স না করতে পারে অথবা করে নাই, কিন্তু তার অর্থ এই নয় যে রেসপন্স করতে না পারার তো করার সুযোগ ছিল, এবং সেই সুযোগটা যখন সে গ্রহণ করে নাই, তখন তো জনগণ নিশ্চয়ই বিষয়গুলো অবগত থাকেন, এবং বাংলাদেশের জনগণ কিন্তু রাজনৈতিকভাবে অনেক সচেতন। আমি মনে করি 5ই আগস্টের যে স্পিরিটটি, এটি রাজনৈতিক দলগুলো ধারণ করবেন এবং ধারণ করা উচিত।
রাজনীতিবিদ যারা রয়েছেন তাদেরকে কেমন লাগছে, আপনার কতটা সম্ভাবনাময় মনে হচ্ছে? আপনার কথায় মনে হচ্ছিল যে বিএনপি আসলে জিতেই গেছে, এবং আমাদের অনুমানও তাই বলে, পরিসংখ্যানও তাই বলে, বিএনপির সমর্থন সংখ্যা এখন সবচেয়ে বেশি যদি তাড়াতাড়ি নির্বাচন হয়। কিন্তু তরুণরা কেমন করবে রাজনীতিতে? বিএনপি আগামী দিনে যেহেতু জনসমর্থন পুষ্ট একটা রাজনৈতিক দল, সেটি জনগণই সিদ্ধান্ত নেবেন আসলে কাকে কিভাবে নির্বাচন করবেন। তবে আমার ব্যক্তিগত ধারণা বিএনপি আগামী নির্বাচনে নিশ্চয়ই সৎ, যোগ্য এবং গ্রহণযোগ্য জনভিত্তি যাদের আছে তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন তাদের মনোনয়ন দিবেন, এটা আমার ধারণা। আর নতুন প্রজন্মের কাছে আমার প্রত্যাশা, আমি যেহেতু শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় লেভেলে আমি দেখেছি যে তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা 5 তারিখে যেটা ছিল, এবং এটি জাবিনদের যে রাজনৈতিক দল যারা এই দলটি গঠন করেছেন, আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে একমত। সেটি হচ্ছে এরকম যে ট্র্যাডিশনাল রাজনীতি থেকে যদি বের হয়ে এসে নতুন প্রজন্মের রাজনৈতিক দল যদি একটা প্রত্যাশার জায়গায় যায়, এটি আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আগামীতে আনবে। এটি আমার প্রত্যাশার জায়গা এবং আমি এটা প্রত্যাশা করতেই থাকবো। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এই প্রত্যাশার জায়গায় কিছুটা ব্যর্থই হয়েছে। আপনি দেখবেন যে যেটা আপনি বলেছেন টর্চার সেল এবং আরও অনেকগুলো বিষয় যেগুলো আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সেগুলো হয়তো কোনোটা সঠিক কোনোটা বেঠিক হতে পারে, কিন্তু একটা ন্যারেটিভ তো এখানে হয়েছে, এক ধরনের একটা দৃষ্টিভঙ্গি চলে আসছে। সেটি হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আপনি নির্বাচন প্রলম্বিত করার, আপনি যদি আরও 1 বছর প্রলম্বিত করেন, যে প্রক্রিয়ায় এনসিপি পরিচালিত হচ্ছে, আমার মনে হয় না যে একেবারে জনসমর্থন পুষ্ট একটা জায়গায়। কারণ বিপ্লবের পরে কিন্তু এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে একেবারে টাওয়ারিং একটা মানে ছিল আপনার একটা ইমেজ, ওটি কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। জাবিন, আপনিও কি মনে করেন যে আপনাদের যে আকাশচুম্বী প্রত্যাশার জায়গা ছিল মানুষের, সেটা আসলে ক্ষুণ্ণ হয়েছে আপনাদেরই কর্মকাণ্ডের কারণে? এটা এর আগের আপনার প্রশ্নে যেটা বলছিলাম যে আমাদের জন্মটাই হয়েছে মানে স্বর্গে না দোজগের মতো একটা মানে একটা বিভীষিকাময় একটা রাজনৈতিক পরিবেশে আমাদের জন্ম হয়েছে। সো দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো থেকে আমাদেরকে আলাদা হতে হবে এবং পুরনো বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির সাথে যুদ্ধ করতে হবে। এবং সবার প্রত্যাশা থাকে যে হচ্ছে এই কালচারটা পরিবর্তনের দায়িত্ব শুধু এনসিপি বা নতুনদের, এখানে কিন্তু পুরনোদেরও দায়িত্ব আছে। আমি দুইটা প্রসঙ্গ আপনার শেষ করার আগে বলি যে হচ্ছে বিএনপির কিন্তু অনেকে শুধু নেগেটিভ না মানে বক্তব্য দেওয়ার জন্য নিজেদের দল থেকেও কিন্তু মানে সাবধানতার জন্য ওয়ার্নিং পেয়েছেন। এবং যে 91 সালের আমরা কেন সংস্কার বা পরিবর্তনটা চাচ্ছি, যে শুধু নির্বাচন কেন্দ্র করে কিন্তু এনসিপির জন্ম হয় নাই, শুধু একটা নির্বাচনের আগে একটা তড়িঘড়ি করে রাজনৈতিক দল করা এবং নির্বাচনটা পেছানো হচ্ছে দলটা যাতে গোছানো না। আমাদের কিন্তু একটা দীর্ঘ পরিকল্পনা আছে, একটা আলাদা ভরকেন্দ্র হতে চায় এনসিপি, এবং এনসিপি একদম নিশ্চিত যে পুরনো রাজনৈতিক দল থেকে অবশ্যই এনসিপিকে আলাদা হতে হবে, তাহলেই জনসমর্থন পাবে। এবং এই যে 91 সালের যে তত্ত্বাবধায়কের আন্ডারে সুষ্ঠু নির্বাচন, একই যে মাগুরার উপনির্বাচনটা কিন্তু আমরা জানি একই তত্ত্বাবধানে কিন্তু ওই নির্বাচনটা বিতর্কিত হয়েছে। এবং যে 31 দফা আমরা যে সংস্কার, কেন আমরা এটা আগে থেকে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যে অন্তর্বর্তী সরকার আসছে তার থেকে কেন আমরা সংস্কারগুলোর স্টাবলিশমেন্ট এবং দফা রফা চাচ্ছি সনদের মাধ্যমে। কারণ আপনি দেখেন এই 31 দফাটার মধ্যেই 5 বা 7 নম্বরে কিন্তু নির্বাচন কমিশনার নিয়োগের যে আইন বা এই আইন পরিবর্তনের জন্য কথা আছে, দফাটা আছে, কিন্তু সেই আইনের অধীনেই কিন্তু এইবারও নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে। কিন্তু আপনারা কি মানে নিজেদের কাজ করার বা নতুন চিন্তা এস্টাবলিশ করার জায়গাটি পাচ্ছেন কিনা? কারণ আপনাদের এক বক্তব্য জনাব নাসিরউদ্দিন আপনাদের নেতা, তিনি বলেছেন লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং, দেশবাসীর স্বার্থ গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা, শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। আপনি দেখেন স্যার কিন্তু ঠিকই বলেছেন, তারেক রহমান সাহেব কিন্তু খুবই নির্যাতিত এবং খালেদা জিয়া কিন্তু একটা এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা প্রতীক, একজন আপসহীন নেত্রী। খালেদা জিয়া কিন্তু শুধু বিএনপির না, পুরো বাংলাদেশে। আমাদের মধ্যে কিন্তু রাজনৈতিক কোনো ওই ধরনের প্রতিযোগিতা নাই যে আমরা তো এখন তারেক রহমানকে আমাদের মাঝেই চাই, রাইট? সো আমরা চাই যে ওনারা এত বড় একটা গণ অভ্যুত্থানের একটা শক্তি, তাহলে কেন নয় সবাইকে নিয়ে এখানে? এটা হচ্ছে আসলে এই যে এটা যৌথ বিবৃতি বলা হয়েছে, কিন্তু এটা শুধু দ্বিপাক্ষিক হয়ে গেছে। লন্ডনে গিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ব্যাপারে বৈঠক হচ্ছে,
এটা কিন্তু যারা গণ অভ্যুত্থানে অংশ দিয়েছে, যারা শহীদ, তারা কি দেখছে যে আমি টিভিতে দেখছি, আমার এখানে পা নাই চোখ নাই, আমাকে দেখতে তারেক রহমান সাহেব আগে আসবেন, তারপর নির্বাচনের ডেটটা দিবেন। মানে এটা হচ্ছে একটা সাইকোলজি, বা এটা আমারও আশা, হ্যাঁ আমি আমার ব্যক্তিগতভাবে আশা যে তারেক রহমান এখানে আসবেন, সবার সাথে কথা বলবেন, দেখা হবে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা সংস্কার, নির্বাচন, বিচার যা হবে বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাব। তারেক রহমান আপনার নেতা? না না, নেতা না, কারণ ওনারা তো বিএনপির আপনাকে তো মানতে হবে বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল, এবং এই যে নেগেটিভ অ্যাটিটিউড এগুলো মানে মিডিয়া ওইভাবে কাট করে বক্তব্যগুলো দেখায়। হ্যাঁ, আর যে অন্তর্বর্তী সরকারের সাথে উনি মিটিং করেছে, সে সরকার তো আমারও আপনারও সবারই সরকার, রাইট? তারেক রহমান আমার একার নেতা না হতে পারে, কিন্তু অপর পক্ষের অনেকে বলে শুধু আপনাদের অন্তর্বর্তীকালে, এটা তো যার যার মত শেষে বলতে পারে। ওটা হলে তো জুলাই ঘোষণাপত্র হয়ে যেত, এই সনদের জন্য, সংস্কারের জন্য দফায় দফায় আমাদের লন্ডনে গিয়ে ওনাকে কথা বলে আসতে হতো না, রাইট? যে আমাদের সরকার যদি হতো, বা এই মেয়রের এই ব্যাপারটা নিয়েও এতদূর গড়াতো না। তো যাই হোক, সো এইটা হচ্ছে সাইকোলজি, বা নাসিরের বক্তব্যটাকে আমরা এভাবেই এটা দেখি যে আপনি যদি যে শহীদ হয়েছে, যে সেই পরিবার এখনো তারেক রহমানকে দেখেনি, এবং তার রক্তের বিনিময়েই কিন্তু এই বাংলাদেশ এসেছে, সো তারা নিশ্চয়ই এক্সপেক্ট করে যে ওনাকে আগে আমরা দেখব, তারপর হচ্ছে বাংলাদেশের মাটিতে হচ্ছে সংস্কার এবং নির্বাচনের তারিখ পড়বে। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আরো কথা বলতে চা, তবে সময় আসলে বলছে যে বিদায় নেওয়ার সময় হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা সঙ্গে ছিলেন। আশা এবং প্রত্যাশার কথা বলতে চাই, শুনতে চাই আপনাদের প্রশ্ন এবং উত্তর খুঁজতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।